হাদির এই মৃত্যুর দায় সরকার এড়াতে পারে কিনা? ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাকে বেটার অ্যান্সারটা দিতে পারবে। সেটা কি সরকার ঠিকমতো দায়িত্ব পালন করলো? আপনি এটা পুলিশের সাথে আরো ডিটেল জানতে পারবেন। আমরা আপনার এই অ্যান্সারটাই অ্যাকসেপ্ট করছি, আপনি যেটা বলবেন সেটাই আমরা গ্রহণ করব। আপনারা পুলিশকে ডাকবেন, কথা বলবেন, জিজ্ঞেস করবেন যে কেন এটা। আমি তো রাতে ওই জায়গাটায় ছিলাম না। পুলিশ কি কোথায় কোন ফেইলুরটা করেছে? পুলিশ ফেল করলে সেটা তো চিফ অ্যাডভাইজারেরও ফেল হওয়ার কথা। প্রথম আলো ডেইলি স্টারের ক্ষেত্রে যে ঘটনাটা আজকে ঘটলো, আমি তো বললাম আপনাকে। আপনি শুধু বলেছেন আপনি দুঃখিত, এর বাইরে কি আসলে কিছু বলার নেই? তো আপনি তো দেখছেন যে না, এই ডেইলি স্টারে অ্যাটাক হলো, হাদি মারা গেল, কারা করেছে, কিভাবে পাস হয়েছে, কটা গুলি চালিয়েছে, কটা জ্যাম হয়ে গেছে, আপনি ওই জার্নালিস্টকে জিজ্ঞেস করতে পারেন। আমার মনে হয় এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাকে বেটার অ্যান্সারটা দিতে পারবে। পথটাই আমি বন্ধ করে দিলাম পুরোটা। কার পথ বন্ধ করলাম না? আমি যদি ইলিয়াসের কথাই বলে থাকি, যে ইলিয়াসের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ভায়োলেন্স ইনস্টিগেট করবেন, এবং সবচেয়ে যেটা খারাপ সেটা হচ্ছে আপনি মিথ্যাও বলেন। তো বর্তমানে যারা ক্ষমতায় আছেন বা যারা দায়িত্ব পালন করছেন, তারা কি আসলে দেশে থাকবেন? আমি সেই দিন হব সাহিত্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। আজকে যাকে নিয়ে আমার এই সন্ধ্যাটা কাটবে, তাকে বাংলাদেশের সব মানুষ চেনেন, আলাদা করে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন নেই। তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন সাংবাদিক, এবং তার বর্তমান যে পরিচয়টি সবচাইতে বেশি অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিক ভাই, আমি খুবই সম্মানিত বোধ করছি আপনাকে আমার অনুষ্ঠানে পেয়ে। কেমন আছেন আপনি? ভালো, খারাপ না। কিন্তু ভালো কি আমরা আছি সব কিছু মিলিয়ে? আপনি কি বলবেন বাংলাদেশের, বিশেষ করে আজকের এই পরিস্থিতিতে যদি আমি বলি, হাদিকে আমরা গতকালকে সমাধিস্থ করলাম, কি বলবেন আসলে? এক টাফ টাইম, একটা যে কোনো ডেমোক্রেটিক ট্রানজিশনটাই তো একটা টাফ জিনিস। আর সেখানে যদি ইন্টারিম গভর্নমেন্ট থাকে, সেটা আর একটু বলবো যে চ্যালেঞ্জটা অনেক বেশি। কারণ আমার তো পলিটিক্যাল অ্যাক্টর নাই। আমার তো ধরেন ডামুড্ডা উপজেলা একটা গণ্ডগোল হচ্ছে, আমি যতটা না পুলিশকে দিয়ে আমি সামলাই, আমার যদি পলিটিক্যাল অ্যাক্টর থাকে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট থাকে, পলিটিক্যাল একটা বিগ বেস থাকে, তাকে দিয়ে আমি সামলানোটা অনেক ইজিয়ার। সেটা নাই। তো ফলে যেটা হয়েছে যে আমাদের অনেক চ্যালেঞ্জগুলো আসছে, যেটা আসলে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে টাফ হয়ে যায় ওই চ্যালেঞ্জগুলোকে ফেস করা। বাট আমরা আমাদের চেষ্টা করতেছি। অবশ্যই গত কয়েকদিন, বিশেষ করে গত 7-8-9 দিন খুবই খারাপ একটা, হাদিকে গুলি করা হলো, হাদি মারা গেলেন। হাদির মারা যাওয়ার পর একটা বড় রকমের ভায়োলেন্স হলো, বাংলাদেশের 2টা বড় পত্রিকায় অ্যাটাক হলো, খুবই ন্যাক্কারজনক অ্যাটাক, ভয়ানক রকমের অ্যাটাক। সেটা হলো কি ছায়ানটের অ্যাটাক হলো, খুবই ন্যাক্কারজনক, বাজে। বাংলাদেশের এটা তো ভয়ানক একটা বাজে জিনিস। এই ঘটনাগুলো ঘটলো। তো তারপরেও আমরা আশাবাদী আমরা একটা ভালো ইলেকশন করতে পারবো, সেটা নিয়ে কাজ করা হচ্ছে। আজকেও স্যার মিটিং করলেন, উনি দফায় দফায় মিটিং করছেন। আমাদের চেষ্টার অন্ত নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে যেটা, যে আমরা দায় এড়ানোর প্রশ্নে যদি আসি, যে এই যে হাদির ব্যাপারটাই যদি আমি একটু ফোকাস করতে চাই, সেটা হলো যে আসলে হাদির এই মৃত্যুর দায় সরকার এড়াতে পারে কি না। মানে হ্যাঁ, ঠিক আছে, ইন্টারিম গভর্নমেন্টের অনেক ক্যাপাবিলিটিস নাই আমরা জানি, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অন্য সব ইন্টারিম গভর্নমেন্টের চেয়ে আলাদা। আমরা দেখি বাংলাদেশে একটা রেভলিউশন হয়েছে বা গণঅভ্যুত্থান হয়েছে, যাই কিছু আমরা বলি না কেন, এরপরে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার একটা অঙ্গীকার করলেন। সেখানে দলমত নির্বিশেষে সবাইকে সরকার এক করতে পেরেছিল। পরবর্তীতে আমরা দেখলাম সেটা ওই ইউনিটিটা আর থাকেনি সামহাও বিভিন্ন কারণে। তো সরকারের তো এই সুযোগটা ছিল, চাইলে তো সরকারিভাবে কন্ট্রোল করতে পারতেন। এছাড়াও আর্মি তো গ্রাউন্ডে আছে। আর আমাদের যারা জুলাই বিপ্লবের অগ্রসৈনিক আমরা যাদেরকে বলি, তারা তো হাতে গোনা কয়েকজন যারা মাঠে আছে। সো তাদের ব্যাপারে সরকার আগে থেকে সচেতন হলেন না কেন, যেরকম একটা ঘটনা ঘটতে পারে? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমার মনে হয় যে জুলাইয়ের কিছু যারা বিপ্লবের যারা অগ্রভাগের সৈনিক, তাদের কাউকে একটু মানে সিকিউরিটি আমরা অফার করেছিলাম। বাট হাদি তো ফ্রি স্পিরিটের একজন মানুষ, সবাইকে এমব্রেস করেন,
সবাইকে উনি আপন করে নেন। তো হাদি আসলে আমি বলবো যে এটা অবশ্যই এটা একটা ভয়ঙ্কর বাজে একটা প্রেসিডেন্ট সৃষ্টি হলো। সিকিউরিটি এখন বাড়াচ্ছি, করছি, তা আমাদের আরও আপনি ঠিকই বলেছেন, আমাদের আরও সিরিয়াস সিকিউরিটি নেওয়া উচিত ছিল। অনেক ক্ষেত্রে হয় কি, যদি আপনাকে লোন ওলফ টাইপের লোকরা টার্গেট করে, অনেক ক্ষেত্রে এটা ডিটেক্ট করা টাফ হয়। আমি আপনার সঙ্গে একটু বিনয়ের সঙ্গে একটু দ্বিমত করতে চাই এই জায়গাটিতে, যে হাদির ব্যাপারটা হয় আপনারা অনেক সময় বুঝে উঠতে পারেননি, বা হাদিকে আমি এখানে বসে ইন্টারভিউ করেছি, হাদি যেই স্পিডের মানুষ বা যেই স্পিড নিয়ে চলাচল করে, সেটাতে হয়তো বা ঠিক আছে, আমরা হয়তো এই জায়গাটা একটা আলোচনা সমালোচনার জায়গা রাখি, কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের ক্ষেত্রে যে ঘটনাটা আজকে ঘটলো, সেটা তো বহুবার চেষ্টা হয়েছে, বহু সরকারের সময় চেষ্টা হয়েছে। সুতরাং প্রথম আলো আমাদের এর আগেও আমাদের সময়ও আমরা 2-3বার এইরকম ঘটনা, একবার তো ওরা কি গরু কোরবানি দিবে, আমরা এটাকে ফয়েল। এই জায়গাটায় আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটায় সরকার কেন অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করলেন না? মানে সরকারকে কেন এখন বলতে হয় যে আমরা এরকম একটা নেক্কারজনক, যেটা আপনি বললেন, মানে নেক্কারজনক ঘটনা তো চাইলে থামানো যেত, সেটা কি সরকার ঠিকমতো দায়িত্ব পালন করলো? আপনি এটা পুলিশের সাথে আরো ডিটেল জানতে পারবেন, আমাদের তরফ থেকে চেষ্টাটা ছিল, আর আপনি এগেন এটা একটা ভয়ঙ্কর রকমের নেক্কারজনক ঘটনা। না মানে পুলিশের সাথে জানতে পারবো মানে কি, পুলিশ আরো টোটাল ইনভেস্টিগেশন করে, আমি তো রাতে ওই জায়গাটায় ছিলাম না, ওকে, কি হয়েছে কি আমরা যেটা দেখছি সেটা হলো এন্ড রেজাল্ট, যে ডেইলি স্টারের পুরো বিল্ডিংটা পুড়িয়ে দিয়েছে, প্রথম আলোর ছোট বিল্ডিংটা পুড়িয়ে দিয়েছে, ওইখানে লুটপাট হয়েছে, এইটা আমরা দেখছি। কেন এই যে এইটা আমরা কেন অ্যাটাকটা থামাতে পারলাম না? হ্যাঁ, এটাই তো বিগ কোশ্চেন। ওরা তো আসতে, মানে প্রপার সিকিউরিটিটা কেন ওখানে ছিল না? এটা আমার মনে হয় পুলিশ আপনাদেরকে ভালো বলতে পারবে এটা নিয়ে। ওরা তো ইনভেস্টিগেশন করছে, ওয়্যার অ্যাকচুয়ালি দে মেড, তা এই কাজটা কেন হয়নি? পুলিশের কাছে কি এরকম ইনস্ট্রাকশন ছিল সরকারের তরফ থেকে, কিন্তু পুলিশ এটা মেইনটেইন করেনি, আপনি এটা বলতে চাচ্ছেন? আমি যেটা হলো চিফ অ্যাডভাইজারের স্পোকসম্যান, আর যে কাজগুলো দিনের কাজ সেগুলো করি, আর এইখানে যে ফেইলুর যদি হয়ে থাকে, হ্যাঁ, পুলিশ কি কোথায় কোন ফেইলুরটা করেছে, কোথায় পুলিশ কেন ওই জায়গাটায় যে ওদেরকে আগে এই লোকগুলোকে থোয়ার্ট করতে পারলো না, এটা পুলিশ অবশ্যই এটা জানানো উচিত। মানে এই পুলিশ ফেল করলে সেটা তো চিফ অ্যাডভাইজারেরও ফেল হওয়ার কথা। অবশ্যই গভর্নমেন্টেরই তো, এবং সেটা তো ডেফিনেটলি আপনার জায়গা থেকেও একটা আমরাও তো শুনতে চাবো তাদের কাছ থেকে কি হয়েছিল, ব্লো বাই ব্লো অ্যাকাউন্ট কি হয়েছিল সেটা পুলিশ। এই জন্য আমার মনে হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার, তাকে আপনি ডাকতে পারেন ডেফিনেটলি। এবং আমাদের কাছে একটা জিনিস, আমরা সাধারণ জনগণের জায়গা থেকে যদি বোঝার চেষ্টা করি, জুলাই বিপ্লবের পরে যে দুটো ঘটনা এখন সাম্প্রতিক বাংলাদেশে ঘটলো, এটা জুলাই বিপ্লবের ইমিডিয়েট স্টেজে ঘটলেও হয়তো বা সেই সময় সরকার খুবই একটা বাজে অবস্থায় ছিল, তাও ওটা নিয়ে এক ধরনের অ্যাকসেপ্টেন্স হয়তো বা মানুষের মধ্যে থাকতো, কিন্তু এখন সরকারের মোটামুটি একটা ম্যাচিউর বয়স হয়েছে, এবং এই যে ঘটনাগুলো এগুলো তো ঘটতে পারে, এটা একটা সাধারণ পারসেপশন। আমরা দেখলাম দেশের বাইরের একজন সাংবাদিক, যার জুলাই আন্দোলনে খুব বড় একটা ভূমিকা ছিল, আমি খুব রেসপেক্টের সঙ্গেই তার কথা বলতে চাই, যদিও আমি নামটা উচ্চারণ করছি না, তিনি এইরকম একটা ঘটনা ঘটার আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যেই তিনি মোটামুটি একটা আঁচ দেওয়ার চেষ্টা করলেন, এবং সবার আগে দেখলাম তিনি পাতগুলো ক্লিয়ার করে দিলেন, যে কারা করেছে, কিভাবে পাস হয়েছে, কটা গুলি চালিয়েছে, কটা জ্যাম হয়ে গেছে। তো এই ইন্টেলিজেন্সটা তুমি কোথায় পেলেন? এটা তো সরকারের ইন্টেলিজেন্সের সাথেই তার সম্পর্ক। তো এত কি ইনফরমেশন থাকার পরেও এরকম একটা ঘটনা কেন ঘটলো? আপনি ওই জার্নালিস্টকে জিজ্ঞেস করতে পারেন। আমার মনে হয় এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাকে বেটার অ্যান্সারটা দিতে পারবে। আমরা আপনার এই অ্যান্সারটাই অ্যাকসেপ্ট করছি, আপনি যেটা বলবেন সেটাই আমরা গ্রহণ করবো। না, অবশ্যই এটা তো অবশ্যই পুলিশের কাজ, পুলিশ অবশ্যই আপনার পুলিশকে ডাকবেন, কথা বলবেন, জিজ্ঞেস করবেন যে কেন এটা। আপনি ব্যক্তিগতভাবে বিষয়টাকে কিভাবে দেখেন? আমি তো বললাম একজন সাংবাদিক পার্সপেক্টিভ থেকে, আমি তো বললাম আপনাকে, আপনি শুধু বলেছেন আপনি দুঃখিত, মানে আমি যেটা দেখলাম আপনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন দুঃখিত, এবং এর বাইরে কি আসলে কিছু বলার নেই? না, অবশ্যই এটা তো একটা আমি কন্ডেম করি, তীব্রভাবে নিন্দা জানাই। এরকম ঘটনা ঘটা মানে হচ্ছে যে এটা তো স্বাধীন জার্নালিজমের উপরে আপনি অ্যাটাক একটা। আমরা তো চাই বাংলাদেশে জার্নালিজমটা একটা ইন্ডিপেন্ডেন্ট থাকুক, ফ্লারিশ করুক, বেটার আমাদেরকে ইনফর্ম করুক, হ্যাঁ, এবং ফ্রিডম অফ প্রেস বলতে আমরা গ্লোবালি যেই স্ট্যান্ডার্ডের কথা বলি, সেই স্ট্যান্ডার্ডটা এখানে মেনটেন হোক, সবাই সেটা করুক। কিন্তু এই ধরনের অ্যাটাক তো ভয়াবহ জিনিস, বাজে জিনিস, এর ফলে তো জার্নালিস্টরা তো ভয় পাবেন।
আমরা যেটা দেখছি যে সরকার খুব জোর গলায় বলছেন এবং সরকার এটা বিশ্বাস করেন, বাংলাদেশের অনেক মানুষ এটা বিশ্বাস করেন যে আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতে, এবং এটা আপনি বহুবার বলেছেন নির্বাচন হবেই। আমরা আসলে যেই ঘটনাগুলো সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি, আপনার কি মনে হয় যে এই রকম ঘটনা একেবারে কন্ট্রোল করে আমরা কি একটা নির্বাচনের দিকে যেতে পারবো? আর যদি যেতেও পারি, আমরা কি একটা ফলপ্রসূ নির্বাচন করতে পারবো? আমি নির্বাচনের ব্যাপারে আমরা কোয়াইট কনফিডেন্ট নির্বাচনটা ভালো হবে। নির্বাচনের ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোরও কমিটমেন্ট অনেক বেশি হাই। এই জায়গাগুলো সোশ্যাল কমিটমেন্ট, এই পাড়া মহল্লার তরফ থেকে যে এল্ডাররা, পাড়া মহল্লার যারা পাড়া প্রতিবেশী, তাদের মধ্যে থেকে কমিটমেন্ট একটা, সবাই একটা আসলে ভালো নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। নির্বাচন তো একা সরকার করে না, এটা কমিউনিটি করে, সোসাইটি করে, পলিটিক্যাল পার্টিগুলোর গ্রাসরুট এরা করে, তারপরে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করে, সবাই মিলে তো একটা ভালো নির্বাচন করে। গভর্নমেন্ট যেটা করে যে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে না, যেটা আগের গভর্নমেন্ট যেটা করতো সে ইন্টারফেয়ার করে ইলেকশনটাই সে রিগ করে ফেললো। কারণ আমাদের মূল কাজ হচ্ছে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স হবে না, ইন্ডিপেন্ডেন্ট থাকবে, এটা ফ্রি থাকবে, ফেয়ার থাকবে, এটা পিসফুল থাকবে। আর গভর্নমেন্ট যেটা করে সেটা হচ্ছে প্রিপারেশন অনুযায়ী যথেষ্ট সিকিউরিটি মেজার নেয়। গ্রাসরুটে যারা নির্বাচনটা করবেন সেখানে যে পদায়নগুলো হয়, এসপি, ডিসি, ইউএনও, ওসি, তাদের পদায়নটা যাতে বেটার পদায়ন হয় সেটা করেন, যাতে নিউট্রাল লোকগুলো থাকে, দলকানা লোক যাতে না থাকে, ইনকম্পিটেন্ট লোক যাতে না থাকে। এই পুরো জিনিস সামগ্রিকগুলো যখন প্রত্যেকটা জিনিস যখন ভালোভাবে অপারেট করে, তখন যেহেতু আমরা একটা ভালো নির্বাচন পাই। এই বিষয়গুলোতে আপনারা কনফিডেন্ট কিনা? আমরা এই ব্যাপারে কনফিডেন্ট, এবং আমরা আশা করি পলিটিক্যাল পার্টিগুলোও এই ব্যাপার করে। আমাদের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হওয়া জরুরি। আমাদের ইলেকশনটা 12ই ফেব্রুয়ারি, এটার মধ্যে হওয়াটা খুবই জরুরি। আমাদের দেশের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। মানে কেন বলছেন ইম্পর্টেন্ট? আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যেতে আর একটা ইন্টারিম গভর্নমেন্ট অনেক কাজ করতে পারে, আবার তার অনেক লিমিটেশনও আছে। এটা পলিটিক্যাল পার্টিগুলো পারে না, ইন্টারিম গভর্নমেন্ট এটা পারে। কিন্তু যদি ধরেন একটা মাজার অ্যাটাক হলো, হ্যাঁ, ধরেন কই ভান্ডারিয়া থানায়, পিরোজপুরের ভান্ডারিয়া থানায় একটা মাজারে অ্যাটাক হলো। সেই অ্যাটাকটা আমি ইন্টারিম গভর্নমেন্ট কি পারে? এটা পুলিশকে পাঠাতে পারে, মিলিটারিকে পাঠাতে পারে। কিন্তু যদি দেখে যে 50 জন পুলিশ, 100 জন মিলিটারি, আর এগেনস্টে আছে 10,000 লোক, আপনি পারবেন কিভাবে? তখন আপনি কি খুব লাইভ বুলেট ইউজ করবেন, লেথাল উইপেন ইউজ করবেন? সেটা তো সম্ভব না। তো এই জায়গাগুলো একটা পলিটিক্যাল পার্টি অনেক ভালোভাবে এটা অপারেট করে। আমি যদি হাদির প্রসঙ্গ ধরে আপনার কাছে আরেকটু জানতে চাই, হাদির একটা বিষয় ছিল যে প্রত্যেকটা ইলেকশন কেন্দ্রেই একটা করে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক, এবং সেটা নির্বাচন কমিশন এটাকে অপোজ করেছে। আমরা কি পারতাম না একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করতে? এটার কিছু আপনি ইলেকশন কমিশন ভালো বলতে পারবে। এটার কিছু ইলেকশন রুলসে যে আরপিও যেটা, হ্যাঁ, ওইটার রুলসে কিছু ভায়োলেশনের একটা বিষয় আছে। এখানে সিক্রেসির কিছু আছে, যে লোকটা ভোট দিচ্ছে, দেখা গেল সে কোথায় টিক মার্ক দিয়েছে সেটাও এসে পড়লো। ওকে, সেটা তো সিসি ক্যামেরা থেকে নির্দিষ্ট দূরত্ব মেইনটেইন করলেই মেইনটেইন করে। এটা বাইরে আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে ইলেকশন মানে ইনসাইড ইয়ের মধ্যে না, রাইট, বুথের মধ্যে না, ইট হ্যাজ টু বি আউটসাইড। রাইট, হ্যাঁ, আউটসাইড, যাতে আমি সার্ভেলেন্সে রাখতে পারি যে আসলে কোনো সেন্টারের আউটসাইডে কোনো গরম কিছু হচ্ছে কিনা, ক্ল্যাশ হচ্ছে কিনা। রাইট, হ্যাঁ, সেখানে আমাদের যে বডি অন ক্যামেরা সেগুলো দেওয়ার ইয়ে আছে। সব কিছু মিলিয়ে সরকার আসলে যতটুকু প্রত্যাশা নিয়ে সরকার গঠন হয়েছিল, আপনারা কি হ্যাপি আপনাদের কাজে কর্মে এখন যে জায়গাটায় আসতে পেরেছেন? আমরা হ্যাপি এই সেন্সে যে চ্যালেঞ্জগুলো ছিল এটা ভয়ানক রকমের চ্যালেঞ্জ। সেই তুলনায় আমরা যে জায়গায় এসছি সেদিক দিয়ে চ্যালেঞ্জ। এখন একটা জিনিসকে আপনি যেই লেন্সে দেখছেন, আমি সেই লেন্সে তো দেখছি না। আমার লেন্সে আমি দেখছি যে উই হ্যাভ ডান গুড ওয়ার্ক। তো আপনি তো দেখছেন যে না, ডেইলি স্টারে অ্যাটাক হলো, হাদি মারা গেল, কি যেন ছায়ানো টেপ বিয়ে হলো, আপনি ওইটা দেখে হ্যাঁ এটা কি হলো, এটা কি, আপনি ওই লেন্সে দেখছেন। হয়তো বা অনেকে এই লেন্সে দেখছে, অনেকে আরও চাচ্ছিল যে প্রচুর জব তৈরি হোক,
অনেকে এই লেন্সে দেখতে চাচ্ছে যে গভর্নমেন্টটা এরকম হলে বেটার হতো, আরও জব তৈরি কেন হলো না, আরও বাংলাদেশে এক্সপোর্টটা কেন বাড়লো না। তা আমি তো দেখছি অনেকবার, আমি দেখছি যে এই গভর্নমেন্টটা এমন একটা ভয়ঙ্কর রকমের একটা ভূমিকম্প বিধ্বস্ত একটা ইকোনমি ইনহেরিট করেছে, সেই ইকোনমিকে সে নিয়ে এসে একটা ওয়ার্কেবল একটা জায়গায় নিয়ে এসছে। হ্যাঁ, কারণ আপনি আমাকে একটা গাড়ি দিলেন, হ্যাঁ, আমি মেরামত করে এটাকে চালাতে পারলাম। এখন আপনার কথা হচ্ছে আর এটা চালালে কিন্তু এ তো 60 মাইলের উপরে স্পিডে উঠাইতে পারে না, এটা গাড়ি হলো না। কিন্তু আমাদের তো কিছু, আমার কাছে তো মনে হচ্ছে যে আমি যে এমন একটা বাজে একটা গাড়ি পেলাম, একটা ভয়ঙ্কর, সেই গাড়িকে আমি মেরামত করে আমি 60 মাইল বেগে এটা চালাতে পারতেছি, এটা হলো আমি বলতেছি দিস ইজ বিগ সাকসেস। আর আপনার চিন্তা হলো না একটা নর্মাল টয়োটার তো 120 মাইল পার আওয়ার। আমরা কি তার মানে বলতে চাচ্ছেন যে আমরা কি প্রত্যাশা বেশি করে ফেলেছিলাম ইন্টারিম গভর্নমেন্ট? আমার মনে হয় মানে চ্যালেঞ্জগুলো এত ভয়ঙ্কর ছিল। আমি আপনাকে একটা বলি, যেমন ধরেন গত বছর সেপ্টেম্বর অক্টোবরে যখন আমরা অগাস্টেই দেখেন 6টা বন্যা হলো অগাস্টের পরে, তারপরে সেপ্টেম্বর অক্টোবরে এমন অবস্থা হয়েছে যে আমাদের ক্যাবিনেটের মধ্যে অলমোস্ট ঝগড়া লাগার মতো অবস্থা। কৃষি অ্যাডভাইজার বলতেছেন যে আমার সামনে বৌরো আসতেছে, আমার সার কিনতে হবে, ডিএপি সার কিনতে হবে। আর এক অ্যাডভাইজার বলতেছেন যে না আমার ইন্ডাস্ট্রির জন্য এলএনজি কিনতে হবে, কারণ আমার ডোমেস্টিক গ্যাস সাপ্লাই দিয়ে আমি পারি না, আমার কাতার এদের থেকে কিনতে হবে। এবং কাতার যেই পরিমাণ গ্যাস সাপ্লাই ওরা দিচ্ছিল ওদের থেকে এত বেশি টাকা জমে গেছে, ওর কি টাকা দিতে হবে 400 মিলিয়ন বা 200 না কত মিলিয়ন ডলার দিতে হবে। আবার এদিক দিয়ে সারের জন্য আপনি সার যেটা কিনবেন, যে ইয়েটা আসবে ওইটার নগদ টাকা দিতে হবে 128 মিলিয়ন ডলার, সেইটা আপনার দিতে, আর ওই সার না আসলে আপনি একটা ভালো ফসল পাবেন না, ঠিক আছে। আবার ওদিক দিয়ে বলতেছেন, খাদ্য অ্যাডভাইজার বলতেছেন যে না আমার খাদ্যের অবস্থা তো খারাপ। মানে ঝগড়ার বিষয়টা আপনি কেন বলছেন? লাইক আমি এটা বলছি যে মানে আমার চ্যালেঞ্জগুলো আপনি দেখেন, আমি একটা গভর্নমেন্ট হিসেবে এগুলো তো একদম ভাইটাল কাজ। আমি এগ্রিতে কৃষিতে যে আমার অ্যাডুকেট সার সাপ্লাই দেয়া, এটা আমার ভাইটাল কাজ। আমার গভর্নমেন্টের সাইলোতে মানে গোডাউনে আমার 20-25 লাখ টন আমার খাদ্যশস্য মজুত করে রাখাটা, এটা একটা খুবই ভাইটাল কাজ। মজুত যদি কমে যায় এমনিতেই দাম বেড়ে যায়। মানে আপনারা কি এমনভাবে পেয়েছিলেন যেটা খুবই নাজুক অবস্থা? খুবই নাজুক অবস্থা, এবং আপনি মানে আমি এরে টাকা দিব না ওরে টাকা দিব, এই অবস্থা আমাদের অবস্থা। তার মধ্যে বড় বড় কোম্পানি আদানি এসে বলে আমার 900 মিলিয়ন ডলার দিতে হবে, আমি নাহলে তোমার আর কোনো বিদ্যুৎ সরবরাহ করব না। কাতার গ্যাস এসে বলে আমার এই টাকা একদিনে দিতে হবে। শেভরনের 237 মিলিয়ন ডলার ওরা একদিনে চায়। এরকম 3.5 বিলিয়ন ডলার আপনার একবারে দিতে হচ্ছে, আপনার রিজার্ভ ভালো না। ওকে, তো ফলে আপনি যেই জায়গায় জিনিসটা আপনি চাচ্ছেন সেটা, প্লাস আপনার অন দ্য স্ট্রিট বা আমার কমিউনিটিতে আমি পুলিশকে তো ঠিক করতেই তো আমার সময় লেগে যাচ্ছে। কোন দেশে আপনি 200টা দেশে দেখেন যে যেই সমস্ত দেশে পুলিশ এই সিচুয়েশন ফেস করেছে ওই দেশ দাঁড়াইতেই পারে নাই। আপনি হেইতি দেখেন, হেইতি কলাপস করে গেছে, জাস্ট তার পুলিশ সিকিউরিটি ফোর্স দাঁড়াইতে পারে না। হেইতি ইজ রান বাই ইয়েরা, এই মাস্তানের গ্রুপ ওই মাস্তানের গ্রুপ, এগুলো এরা হলো চালায় হেইতি। হ্যাঁ, পুরোটা একটা ফ্র্যাগমেন্টেড একটা এমন একটা কান্ট্রি হয়ে গেছে, অথচ এর ধরেন আমেরিকার পাশে জাস্ট তা আমরা সেই জায়গায় এই দেশকে কোথায় নিয়ে আসছি? আপনি এমন একটা অবস্থায় ছিল যে এই যেটা আপনার পুলিশই ভয় পাচ্ছে, পুলিশ সে যে টহল দিবে ভয় পাচ্ছে, তাকে যদি লিঞ্চিং করা হয় সেই জায়গায় আপনি এখন দেখেন। হ্যাঁ, আমি অস্বীকার করব না, দেয়ার ওয়ার সাম বাজে ইনস্ট্যান্সেস, আমি ওইটা তো অস্বীকার করছি না, বাট আপনি যদি ওভারঅল দেখেন ইটস আমি বলবো যে দিস গভর্নমেন্ট হ্যাজ ডান এ গুড জব। একটা হচ্ছে যে আন্তদেশীয় সম্পর্ক, আমরা যদি বলি এটা রাগঢাক করা বা গোপন করার কিছু নেই, যে ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক সেটা অত্যন্ত স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বাজে সম্পর্ক, আমরা এভাবেই বলছি। এই জায়গাটাকে মিটিগেট করার জন্য সরকারের যে ভূমিকা, সেটা কি কোথাও কোনো ফাঁকফোকর আপনি দেখতে পান?
না, আমার তো মনে হয় যে আমরা একটা আমাদের স্ট্যান্ডটা আমরা ক্লিয়ার করেছি যে আমরা একটা ইন্ডিয়ার সাথে অবশ্যই আমরা ভালো সম্পর্ক চাই। তো আমরা কোন সম্পর্কটা চাই? আমরা অবশ্যই মর্যাদাপূর্ণ সম্পর্ক Definitely. চাই, আমরা অবশ্যই সাম্যতার একটা সম্পর্ক চাই, এটা একটা ন্যায্যতার ভিত্তিতে, ফেয়ারনেসের ভিত্তিতে দাঁড়িয়ে থাকা একটা সম্পর্ক চাই। এখন যদি সেইটা আমি যদি না দেখি, তাহলে তো অবশ্যই আমার জনগণের কাছে তো একটা ব্যাড মেসেজ যায়, ঠিক না? তো এই ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয় বা ফরেন পলিসির বিষয়ে আমি বলবো যে দে হ্যাভ মেড ব্রিলিয়ান্ট কিছু কিছু ডিসিশন নিয়েছে। তারা ওয়েস্টের সাথেও ফ্রেন্ডশিপ করেছে, আবার চায়নার সাথেও তার ফ্রেন্ডশিপটা বজায় রেখেছে। তারা সার্কের রিভাইভাল চেয়েছে, প্রফেসর ইউনূস নিজে সার্কের রিভাইভাল চেয়েছেন, যাতে সার্কের সমস্ত দেশের সাথে আমি একটা সুন্দর সম্পর্ক করতে পারি। তা পাকিস্তানের সাথে করেছি, শ্রীলঙ্কার সাথে বা মালদ্বীপ বা ভুটান বা নেপাল, যার সাথেই ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই ভালো, কারণ ইন্ডিয়া আমার কি, আমার একটা নেইবার, ডাইরেক্ট নেইবার, আমার 3/4 এরিয়া ঘিরে সে আছে। তা আমার আর আমি এই চলে যাব, আমি আপনি এই দুনিয়ায় থাকবো না। আমাদের পরবর্তী জেনারেশন তো ইন্ডিয়াকেই, ওইখানেরও তো ইন্ডিয়াকেই তো ফেস করবে, ইন্ডিয়া তো থাকবে সারা জীবনেরই। তো আমরা চাচ্ছিলাম যে ইন্ডিয়ার সাথে একটা বেস্ট রিলেশনশিপ থাকতে। আমরা পুরনো আমলে কি হয়েছে সেটা আমরা উঠাতেও চাই না, এই গল্প বলতেও চাই না। মানে প্রতিবন্ধকতাটা কোথায়? একদম বড় প্রতিবন্ধকতাটা কি সাবেক প্রধানমন্ত্রীকে ওই দেশে আশ্রয় দেয়া, বা আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে সীমান্তে যে অবস্থা, অস্থির অবস্থা রয়েছে, বা এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটলে সন্ত্রাসী গিয়ে সেই দেশে আশ্রয় পাচ্ছে বলে এরকম শোনা যাচ্ছে বিভিন্ন পত্র, যদিও প্রুভেন কিনা এটা নিয়ে একটা কথা আছে, বিতর্ক আছে। তো এইগুলোই কি সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, নাকি দীর্ঘ একটা সূত্রিতা আছে? আপনি কি বলবেন? অবশ্যই তার যে ওই পারে যাওয়াটা, সেটা তো আমরা আমাদের ফরেন মিনিস্টার ও ফরেন অ্যাডভাইজার বারবার এই বিষয়টা বলেছেন। প্লাস হচ্ছে উনি তার এমনি যাননি, উনি গিয়েছেন একটা ভয়ঙ্কর কিলিং করার পরে উনি ওইখানে গিয়েছেন, ঠিক না? এখন এই কনটেক্সটটা তো আমি যদি নাও বলি, বাংলাদেশের মানুষগুলো তো এই কনটেক্সটটা জানে সে কেন ওইখানে পালিয়ে গেছে, ঠিক না? এবং পালিয়ে যেয়ে তো সে ওখানে বসে নাই, সে প্রতিদিনই স্পিচ দিচ্ছে এবং খুব থ্রেটেনিং স্পিচ দিচ্ছে, ভায়োলেন্স ইনস্টিগেট করার চেষ্টা করছে। হাসিনার কারণে অনেক কিছুই আপনি মানে আমি বলবো যে যে জায়গায় আমরা যেতে চাই সেই জায়গায় যেতে পারছি না। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। যে জায়গায় আমরা যেতে চাই সে জায়গায় আমরা যেতে পারছি না। এই জায়গাটা ধরে আমার মনে হয় যে আপনার কাছে দুটো বিষয় সাম্প্রতিক সময় আমরা একটু ফোকাস করতে পারি। নাম্বার 1, যেটা আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার বা পলিটিক্যালি যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন দেশ এবং দেশের বাইরে, আমাদের দেশের ভিতরে খুবই কম, আমি বলবো দেশের বাইরের প্রভাবশালী কয়েকজন আমি কন্টেন্ট ক্রিয়েটর বলবো, যাদের 24-এ অগ্রগণ্য ভূমিকা ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 24-এর পরে তাদের মধ্যে দলাদলি বা ব্যক্তিগত ভেদ এসবের কারণে বিভিন্ন রকমের দূরত্ব তৈরি হয়েছে। আমরা সাম্প্রতিক সময়ে হাদির ঘটনাকে কেন্দ্র করে বা হাদির পরবর্তী সময়ে আমরা যদি বলি যে এই প্রথম আলো, ডেইলি স্টার বা ছায়ানট যাদের কথা বারবার আসছে, এই ধরনের দুর্ঘটনা ঘটার পরে একজন ইনফ্লুয়েন্সারের আইডি ব্যান করে দেওয়া হয়েছে, এবং আমাদের মনে হচ্ছে ব্যাপারে সরকারের একটা পদক্ষেপ ছিল। কারণ এর পরবর্তীতে দেখলাম যে আমরা সরকার চাচ্ছে মেইল অ্যাড্রেস দিয়ে, যেরকম যদি কেউ হুমকি হয়ে দাঁড়ায় আমাদেরকে মেইল করেন। এই কাজটাকে আপনি কতটুকু সমর্থনযোগ্য মনে করেন? না, আপনি যদি কন্টিনিউয়াসলি আপনি হেট ছড়ান, ঘৃণা ছড়ান, অবশ্যই এটা তো গভর্নমেন্ট তো তার জনগণকে ঘৃণা থেকে তো সে রক্ষা করবে। আপনি তো জার্নালিজম, আপনি অবশ্যই, আমরা কেউ চাই না যে আপনার জার্নালিজম বন্ধ হোক, কিন্তু আপনি তো মিস ইনফরমেশন ছড়ানোর রাইট নাই। তার মানে সরকার চাইলে ফেসবুককে রিকোয়েস্ট করে কাজ করতে পারে? এটা পুরো পৃথিবীতে এইটা হচ্ছে, এমন যে বাংলাদেশ সরকার পারে কিনা এটা আমি জানতে চাই। সব দেশেই পারে। ওকে, বাংলাদেশ সরকার যদি পারে, এবং আমি ধরে নিই বাংলাদেশ সরকার যদি, আমি যদি নাম মেনশন করি বলি, ইলিয়াসের ক্ষেত্রে কাজটা করেই থাকে, তাহলে বাংলাদেশ সরকারের আরও অনেকের ক্ষেত্রেই করা উচিত কিনা? যেমন আপনি একটু আগে যেটা বললেন যে তিনি দেশের বাইরে আছেন এবং তিনি বিভিন্ন ধরনের কন্টেন্ট বা অডিও কল দেশের ভেতরে ছড়াচ্ছেন, আপনারা তো চাইলেই সোর্সটাকে আইডেন্টিফাই করতে পারেন, আপনারা তো এগুলো বন্ধ করতে পারেন, আপনারা তো করেন নাই। না, এটা অনেক ক্ষেত্রে যেটা হয় যে সে তো আর একটা তার ডেডিকেটেড পেজের থেকে করছে না। কিন্তু আপনারা কটা করেছেন এখন পর্যন্ত? না, সে তো ধরেন এটা এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে ধরেন আপনার সাথে কথা বলতে,
আমি না হয় আর যে কিবরিয়া শোতে তার এটা বন্ধ আমি এগ্রি, ধরেন 100টা পেজ থেকে হচ্ছে, আপনারা কি 2টো পেজে বন্ধ করেছেন বা 2টো আইডি কি বন্ধ করেছেন? না, সেই বিষয়টা আমাদেরকে যারা এটা করে তারা বলতে পারবে, বাট দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট। সে যদি Okay. প্রতিদিন ধরেন এক একটা সোশ্যাল মিডিয়ার এক একটা প্ল্যাটফর্মে সে যদি কথা বলে, ইটস টাফ এটা পৃথিবীতে। আমরা একটা জিনিস হচ্ছে যে মিডিয়া ক্রিটিসিজম পুরো বিশ্বেই হয়, কিন্তু জিনিসটা যেন ভায়োলেন্সের পর্যায়ে না যায়। আপনি আমার একটা কথা বা আমি একটা লেখা লিখলাম, এটা আপনি ক্রিটিসিজম, আপনি তো আমি যেই ভিউ পয়েন্টে লিখলাম আপনি ওই ভিউ পয়েন্টে দেখছেন না। না, কিন্তু বন্ধ করে দেওয়া হবে কেন? আমার প্রশ্নটা হচ্ছে যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, সে যে কেউ হতে পারে পৃথিবীর, কিন্তু তাকে তার পথটাই আমি বন্ধ করে দিলাম পুরোটা। তার কার পথ বন্ধ করলাম আমরা? আমি যদি ইলিয়াসের কথাই বলে থাকি, যে ইলিয়াসের ক্ষেত্রে যেটা হয়েছে, বা আপনারা যেভাবে চাচ্ছিলেন মেইল, আপনাদের অ্যাকশনটা কি? মানে না, আমি আমার মতে দিবেন? যারা হেট স্পিচ ছড়ান, যারা মিস ইনফরমেশন দেন, যারা ঘৃণা উৎপাদন করেন, যারা মানুষকে ইনস্টিগেট করেন ভায়োলেন্সে, তার আসলে এই সমস্ত প্ল্যাটফর্মে তার থাকার দরকার নাই। আপনার এই কথার তো আপেক্ষিক, আপনি যেটাকে মনে করছেন হেট স্পিচ, আরেকজনের জন্য সেটা অন্য কিছু না হতে না, পারে। আপনি ভায়োলেন্স আপনি ইনস্টিগেট করতে পারেন না। আপনি প্রোটেস্ট করতে পারেন যে না আমি agreed আপনার সঙ্গে। আমি আপনার এটা নিলাম না। আপনি ক্রিটিসাইজ করতে পারেন, ক্রিটিক করতে পারেন, আমি আপনি agreed। ভায়োলেন্স ইনস্টিগেট করবেন। এটা কোন সোসাইটি? যেটা ধরেন ইলিয়াসের ক্ষেত্রে হয়েছে, সেটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য নাকি শুধুমাত্র ইলিয়াসের ক্ষেত্রে হয়েছে? এটা যে কোনো সবার জন্য প্রযোজ্য। মানে কোনো ধরনের ভায়োলেন্স আপনি একটা সিভিল সোসাইটিতে, আপনি একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ভায়োলেন্সের কোনো জায়গা নাই। ওকে, তাহলে আমরা ধারণা করছি খুব শীঘ্রই আমরা আরো কিছু উদাহরণ সরকারের কাছ থেকে দেখতে পাবো এরকম। এটা নিয়ে যারা কাজ করছে তারা আপনাকে ভালো বলতে পারবে। আপনার এই জবাবই আমার কাছে যথেষ্ট। আমরা আশা করছি সরকারের বিষয়টা নিয়ে গুরুত্ব দেবেন। আমরা যে সময়ে বসবাস করছি সেখানে আমরা সবচেয়ে গুরুত্ব দিতাম ফ্রিডম অফ স্পিচ। মানে বলা হতো যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত মানুষ সবচেয়ে গোল্ডেন টাইম পার করছে, যেখানে খুব মুক্তভাবে কথা বলা যায়। আমরা কিছু সাম্প্রতিক সময় কিছু উদাহরণও দেখেছি। একজন সাংবাদিককেও অ্যারেস্ট করা হলো, তাকে জিম থেকে তুলে নিয়ে যাওয়া হলো, এবং তারপরে অনেকেই বলেছেন যে না, মুক্তভাবে কথা বলা যায় না। কি বলবেন আপনি? উনি, আমার মনে হয় যে, আমি আবারও বলি, বাংলাদেশে আমরা যেই সময়টা এই ফ্রিডম অফ প্রেসের বা ফ্রিডম অফ স্পিচটা যারা প্র্যাকটিস করছেন, তারা যখন নতুন গভর্নমেন্টে আসবেন তখন আসলে জাজ করতে পারবেন যে কি সময়টা ওনারা পার করেছেন। আমি যতই মাইক দিয়ে বলি যে না, এটা খুব তার আনপ্রেসিডেন্টেড ফ্রিডম, না, আমরা কম্পেয়ার করতে চাই না। ফজলুল ভাই, আমরা কম্পেয়ার করতে চাই না, ব্যাপারটা আপেক্ষিক হয়ে যায়। সবাই তো বর্তমানকে দেখে। যখন আপনি সামনে যাবেন, যে আপনি দেখবেন যে আসলে ওই সময়টা কেমন ছিল। শফিকুল ভাই, আমি একটা জিনিস বলতে চাই। আমি আপনাকে সামনে বসে যেই প্রশ্নগুলো করছি, আমাদের বিগত সরকারের সময় আমার সে সাহসও ছিল না এই প্রশ্নগুলো করার। এতটুকুই সরকারের অ্যাচিভমেন্ট বা বাংলাদেশের মানুষের অ্যাচিভমেন্ট। কিন্তু আমরা স্বপ্নটা দেখেছিলাম আরও ব্রডার ওয়েতে, আরও সুন্দরভাবে। ছোট ছোট ইনসিডেন্ট কি আমাদের মনে আবার সেই ভয়টা ঢুকিয়ে দিচ্ছে কিনা, যে আমরা আসলে ওই আগের দিন আবার ফিরে যাচ্ছি কিনা? না, এরকম কি কোনো ইনস্ট্যান্স দেখেছেন যে গভর্নমেন্টকে ক্রিটিসিজম করছে, তাকে অ্যারেস্ট করা হচ্ছে? আপনি আনিস সাহেবের ব্যাপারটা কি বলবেন? এমন কি ক্রিটিসিজমের জন্য অ্যারেস্ট করা হয়েছে? কিসের জন্য অ্যারেস্ট করা হয়েছে তাহলে? আপনি দেখেন, আপনি তো বলছেন যে কিছু আপনি চার্জেস গুলো দেখেন। মানে চার্জেস গুলো কি হলো? গভর্নমেন্টকে ক্রিটিসিজম করে কেউ অ্যারেস্ট হয়েছে গত 16 মাসে? আপনি ইউটিউবে দেখেন না, সারাক্ষণ এমন কিছু নাই যা বলেন না। এবং সবচেয়ে যেটা খারাপ সেটা হচ্ছে আপনি মিথ্যাও বলেন। আমি আপনাকে ফ্যাক্ট চেক করে দিতে পারি। হ্যাঁ, অহরহ হচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা কি সেটাকে আমরা তো নিচ্ছি? আমরা মনে করছি যে ফ্রিডম অফ প্রেসের ক্ষেত্রে অনেকে অনেক ধরনের লিবার্টি এনজয় করেন, সেই লিবার্টিতে অনেক সময় ফ্রিডমটা স্ট্রেচ করেন, দ্যাট ইজ ফাইন। আমরা যে আইডিয়াল সোসাইটি চাই, আইডিয়াল যে রাষ্ট্র চাই, সেখানে যে ফ্রিডম অফ স্পিচ, আপনি অবশ্যই আমার সারাদিন ধরে গালি দেন না, সারাদিন ধরে গভর্নমেন্ট বাজে গভর্নমেন্ট, এর চেয়ে খারাপ গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আসে নাই, এরা এই আপনি বলেন না। বাট ভাই, মিথ্যা কথা বললেন না। আপনি এর নামে আমি যেটা না সেটা আমার বললে তো আপনি ভুল। আমরা তো তখন হয় কি, তখন আমার যারা সাপোর্টার বা আমাদের গভর্নমেন্টকে যারা কয়, ভাই আপনি ডিফেন্ড করেন না কেন? আপনি কেন বলেন না যে না এটা ভুল? হ্যাঁ, একজন বলছেন যে কি আমরা
ট্রাম্পের ছবি স্যারের সাথে এই ছবিটা ম্যানিপুলেট করছি, সরাসরি অ্যাকিউজ করছেন। এটা মানে আমরা আমেরিকায় বসেই ছিলাম তখন, স্যারও ওইখানে, আমরা আমাদের এত পাওয়ার, ট্রাম্পের সাথে স্যারের ছবি মিলে আমরা ম্যানিপুলেট করে দিব? না, কিছু বিষয় তো সাধারণ মানুষ বোঝেনি। না, সাধারণ মানুষ বুঝলেও এটা তো আপনি যেমন আপনি তো আপনার কাছে তো এক্সপেকটেশনটা অনেক বেশি। আমার মনে হয় যে এটা আমরা এই চর্চাটা হোক, সবাই আরও কথাবার্তা বলুক, একটা এইটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে যেতে উইল হ্যাভ এ গুড প্র্যাকটিস অফ ফ্রিডম অফ প্রেস। সবচেয়ে কথা, আপনি আমাকে ক্রিটিসিজম, ইউ হ্যাভ এভরি রাইট। শফিক ভাই এই কথাটা বলছে, খুব ন্যাক্কারজনক কথা, এর চেয়ে বাজে কথা হইতে পারে, আপনি একটু জোরে মাইক দিয়ে বলেন, কিন্তু নোবডি হ্যাজ দ্য রাইট টু ইনস্টিগেট ভায়োলেন্স, নোবডি। আপনি ভায়োলেন্স করতে, এটা তাহলে আর সোসাইটি থাকে না, তাহলে আর রাষ্ট্র থাকে না, তাহলে ডেমোক্রেসি থাকে না। এগ্রিড, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু এই ভায়োলেন্সকে ইন্সপায়ার করলে সেটা তো সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন স্টেজের মানুষজন করতে পারে, সবার জন্য যাতে একই আইন হয় সেটাই ছিল আমার মূল আড্ডার ফোকাস। এই যে নিজে থেকে আইন হাতে তুলে নেয়া বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুদিন আগে দেখলাম একজন হিন্দু ধর্মাবলম্বী যাকে ধর্ম অবমাননার দায়ে নৃশংসভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে এক ধরনের জিঘাংসা আমরা সাধারণদের মধ্যে দেখতে পাচ্ছি বা কিছু কিছু কমিউনিটি পিপলদের মধ্যে দেখতে পাচ্ছি, প্রথমত এটা ঠিক না, আমরা সবাই জানি। এটা থেকে আমরা অদূর ভবিষ্যতে কি বের হয়ে আসতে পারবো? নির্বাচন কি শুধুমাত্র নির্বাচনই কি এটা থেকে সমাধান দিবে? আপনার কি মনে হয়? আপনি যদি এই পুরো জিনিসগুলোর সাথে সোশ্যাল মিডিয়ার একটা সম্পর্ক তৈরি আছে। শুধু কি তাই, গ্লোবাল পলিটিক্সেরও তো একটা সম্পর্ক আছে। গ্লোবাল পলিটিক্স বাইরে, আমি ওইটাই বললাম, আপনি গ্লোবাল পলিটিক্সটাও তো আপনি জানতে পারছেন, পাশের দেশে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, সবকিছু তো ওইটাও মাথায় আপনি stick করে। জানতে পারছেন সোশ্যাল মিডিয়া। রাইট, ট্রু। সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো এত বেশি, আর হচ্ছে এই নিউজের কনজামশন। আগে নিউজ পড়তো এলিট শ্রেণীর লোকরা, একটু পড়ালেখা জানে, এখন নিউজ তো সবাই দেখে, নিউজ মানুষ কনজিউমই করে হচ্ছে ভিডিওর মাধ্যমে, ট্রু, ঠিক না? নিউজ তো আর কেউ পড়ে না। তো ফলে এমন একটা এক্সপ্লোসিভ সিচুয়েশন তৈরি হয়েছে, সাথে তৈরি হয়েছে স্বার্থের নিশি মহল। ট্রু। আপনি ধরেন মাইনরিটি একটা ছেলেকে আপনি হত্যা করা, মানে যেইভাবে হত্যা করছে তো ভয়ানক, এটা তো চিন্তাই করা যায় না। একটা মাইনরিটি মানেও কি, তাহলে পুরো যারা আমাদের হিন্দু ভাই বোন আছেন সবাইকে আপনি, তারা সবাই তার মধ্যে দিয়ে কী হচ্ছে আপনি দেখেন, তার তো জান ফেটে যাচ্ছে। কি ভয়াবহ একটা ঘটনা ঘটলো। আমরা 10 জনকে অ্যারেস্ট করছি, কিন্তু অ্যারেস্ট করে তাদেরকে বিচার, খুব দ্রুত বিচার করা, আমি আশা করি যে তাদের খুব দ্রুত বিচার হবে। বাট এই জিনিসগুলোর থেকে উত্তরণের জন্য সত্যিকার অর্থে আমাদের সবাইকেই এটা এগিয়ে আসতে হবে। আপনি গভর্নমেন্ট এটা পারবে না একা, এটা গভর্নমেন্ট অবশ্যই সিকিউরিটি জিনিসগুলো দেখবে, বাট এটার সাথে সোসাইটিও এই জিনিসগুলোকে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা নিতে হবে। আমি যেমন যে আপনি যেই ধর্মটা পালন করছেন সেটাকে আমার রেসপেক্ট করতে হবে, অবশ্যই করতে হবে। আপনি যেই মতের মানুষ, সেই মতটাকে আমি নিব না, কিন্তু আমি তো রেসপেক্ট করতে পারি। আমার যদি মনে হয় যে না, আমি মাজারে যেয়ে বসে থাকতে আমার শান্তি লাগে, আপনি কে আমাকে অ্যাটাক করার? অবশ্যই করা উচিত না, কিন্তু অ্যাটাক ব্যাপারটা উস্কে দেওয়াও তো এক ধরনের ভয়ঙ্কর রকমের। উস্কে দিচ্ছে কারণ আপনাকে বলতেছে মত ভুল, ও যা ব্যাখ্যা দিচ্ছে ভুল। এই জিনিসগুলো রিপেয়ার কে করবে? এই যে ড্যামেজগুলো, এই যে এই এমব্রেসিং করাটা, এটা সোসাইটির মধ্যে লিডারশিপ তৈরি হতে হবে। তারা সবাইকে বলবে যে না, এটা ইউ হ্যাভ টু এমব্রেস পিপল। আমার মনে হয় যে বোথ স্টেক হোল্ডারদের সতর্ক হওয়া উচিত, কারণ এটা আমার মনে হয় যে এটা আমাদের সোসাইটির একটা বড় ফেইলুর, আমাদের ধর্মীয় লিডারদের বড় ফেইলুর। তারা এটা জোরে বলেন না, এটা আরও অনেক জোরে জোরে বলতে হবে, অনেক জোরে আমাদের পলিটিক্যাল লিডারদের বলতে হবে। সবাই মিলে বলে আমাদেরকে এই জায়গাটায় আমাদের জাতিরকে প্রিপেয়ার করতে হবে, আমরা যেতে হবে, যে বলতে হবে। এটা একটা ভয়ানক জিনিস, এটা চিন্তা করা যায় না। এই জায়গাগুলোয় আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের খুবই, এই যে ঘটনাটা ঘটলো, সবাই মিলে তো বলা উচিত যে এটা কেন ঘটলো, ঠিক না? কি করছে আপনি দেখেন, যা আমরা নিউজ পাচ্ছি সেটা হচ্ছে তাকে ফ্রেম আপ করে তাকে মেরে ফেলা হয়েছে। চিন্তা করা যায়, ভয়ানক
ভয়ানক একটা বিষয়। ট্যাগিং ব্যাপারটা তো এখন আরো খুবই ডেঞ্জারাস। মানে আপনি যদি আপনার কোনো একটা অ্যাক্টিভিটিস যদি আমার পছন্দ না হয়, আপনাকে আমি ট্যাগ করে দিব, এবং এমন জায়গায় ট্যাগ করে দিব যেটা হয়তো মোস্ট কমন পিপলেরই রাইট নাও পছন্দ না। এই যে একে অন্যকে ট্যাগ দেয়া, এক ধরনের জিঘাংসা এবং একটা ভয়ঙ্কর রকমের আনস্টেবিলিটি আমাদের। ট্যাগিং, আপনি যদি আমাকে বলেন যে শফিক সুফিপন্থী মানুষ, হ্যাঁ ফাইন, আমি সুফিপন্থী মানুষ, আমার ট্যাগিং দিলেন, কিন্তু কথা হলো ট্যাগিংটা দিয়ে আপনি যদি তাকে ভায়োলেন্সটা ইনস্টিগেট করান, এক্স্যাক্টলি টার্গেট ওইটা হচ্ছে খারাপ। এক্স্যাক্টলি ঠিক না? আমি তো সবাই তো আপনার ছাঁচের মতো হবে না। আপনি যেই ছাঁচটা মেজরিটির যে ছাঁচ, সেটা তো সবার, সবাই তো আর মেজরিটি মুসলিম হবে না, সুন্নি মুসলিম হবে না, সবাই তা এক একটা এক এক রকম না। এই 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 জিনিসগুলো আমি আমার আব্বাকে দেখছি, উনি সুফি ইসলাম মানে এক পীর সাহেবের মুরিদ ছিলেন, বছরের পর বছর উনি মসজিদের নামাজ পড়তে পারেন নাই, বছরের পর বছর ঘরে নামাজ পড়তেন। তো এই জিনিসগুলো তো মানে সোসাইটির মধ্যে আধার কইরা ফেলা, এটা তো বাজে। এমব্রেস করতে হবে তো, তোমার যে ডিফারেন্স আছে সেটা নিয়ে আপনার এমব্রেস করতে হবে। সবাইকে দেখতে হবে যে কারো ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে, সেটাও খুব ইম্পর্টেন্ট। সব ধরনের অনুভূতি, এক্স্যাক্টলি। কেউ যদি মনে হয় যে আমার এইটাই বেটার লাগে, আমার রবীন্দ্রসঙ্গীতই আমার সবচেয়ে আনন্দের বিষয়, আমার সেটা সম্মান করতে হবে, ঠিক না? যেই পথে থাকুক না কেন, তাকে তো আমার এমব্রেস করতে হবে। এই জায়গাটায় আমাদের সোসাইটির থেকে বড় লিডারশিপ তৈরি হয় না, যারা এই কথাগুলো জোরে জোরে বলবেন। দেখেন আপনি রামুর থেকে দেখেন 2012 এই কি ফেসবুকে ধর্ম অবমাননার নাম দিয়ে কতগুলো ভায়োলেন্স হয়েছে। রামু হয়েছে, নাসিরাবাদ হয়েছে, সেই যশোরের দিকে হয়েছে, এই গত বছর কি যেন সুনামগঞ্জে হয়েছে, কোথায় হচ্ছে না? কিছু হইলেই ধর্ম অবমাননা, এবং অবমাননাটা কি ফেসবুকে। কুমিল্লায় হয়েছে, 6 জন মারা গেছে সেখানে। এগুলোর কি কোনো স্ট্রাকচারাল, ভোলায় হয়েছে 4 জন মারা গেছে। মানে এগুলোর কি কোনো স্ট্রাকচারাল সলিউশন কি করা যায় না? স্ট্রাকচারাল সলিউশন, আপনি এই যে লোকটা তো এডুকেটেড না, বা আমার কাছে এটা লাগছে না, কিন্তু যে লোকটা গ্রামে, তার কাছে সে তো এই জিনিসটাকে নিতে পারছে না। ভিন্ন মতকে আপনার যে রেসপেক্ট করার জায়গাটা তো আপনার তৈরি করতে হবে। এই জায়গাগুলো আমরা তৈরি করতে পারছি, আমরা কন্ডেম করছি, উইচ ইজ ফাইন। রাইটসের জায়গা থেকে, মানে অধিকারের জায়গা থেকে আমরা কন্ডেম করছি, করছি, কিন্তু ব্রিজ বিল্ডিং করছি না। আমরা কথা বলতে চাই আমাদের খুবই শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। আমি তার সম্পর্কে যতটুকু জেনেছি, আমার ব্যক্তিগত জানা থেকে যে তথ্যটা আমাকে খুবই অবাক করেছে, পরবর্তীতে আপনার কাছ থেকেও শুনেছি, সেটা হচ্ছে ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই, ইভেন একটা গাড়ি পর্যন্ত ওনার নাই। এটা কতটুকু সত্য? আপনারা দেখবেন, আমি যেটা দেখেছি সেটা উনি সারা বিশ্বে ওয়েলথ কনসেন্ট্রেশনের এগেনস্টে বলেন। আচ্ছা, ওনার যেটা 3-0, যেটা উনি যে ভিশনটা যেটা প্রচার করেন, 3-0 আপনি দেখেছেন, নেট জিরো কার্বন এমিশন, নেট আনএমপ্লয়মেন্ট, নেট মানে জিরো কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, এইটার সাথে যায় না। তো যেটা উনি প্রচার করেন, যে ভিশনটা নিয়ে উনি সারা বিশ্বে বলে বেড়ান, সেই জিনিসটা উনি যদি করেন, যে না উনি একটা গাড়ির একটা তো মানে টাইনি হইলেও তো একটা ওয়েলথ, সেটা যদি উনি পজেস করেন, সেটা তো এটা যায় না। সেই জন্য ওনার কোনো গাড়ি নাই, ওনার কোনো বাড়ি নাই, উনি এতগুলো, সবাই বলে না ওনার 53 না 56টা কোম্পানি, ওনার ওই কোনো কোম্পানিতে ওনার একটা টাকার একটা শেয়ার নাই। উনি কোথাও মানে উনি একটা সাত্বিক একটা লাইফ লিড করেন। সো ওনার তাহলে লাইক চলে কিভাবে? বিভিন্ন জায়গায় উনি যে লেকচারগুলো দেন, আমি যদি ভুল না বলে থাকি, সেখান থেকে যে অর্থগুলো ওনাকে সম্মানী দেওয়া হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি, আমি জানি না, বাট ওনার কোনো ওয়েলথ নাই, এটুকু আমি বলতে পারি। আর উনি এগুলো নিয়ে ওনার খুব মানে অনেকের আছে না, একটা ভালো জামা পরবো, একটা ভালো স্যুট বানাবো, একটা বিদেশ একটা সফর করব, একটা ভালো খাবো, এগুলো আমি গত 16 মাসে আমি একটা ফানি কোশ্চেন করব, কিন্তু ফানি হলো খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বিগত সময়ে সরকার পরিবর্তন হলে যারা ক্ষমতায় থাকেন, সেটা বিভিন্ন
ফর্মই হতে পারে, তারা দেশে থাকেন না, দেশের বাইরে চলে যান। এই চলে যাওয়াটা সাধারণ মানুষ মনে করেন তাদের নিরাপত্তার জন্যে, বা দেশে থাকার মতো অবস্থা তাদের থাকে না সে কারণে। তো বর্তমানে যারা ক্ষমতায় আছেন বা যারা দায়িত্ব পালন করছেন, তারা কি আসলে দেশে থাকবেন? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি এত মন খুলে সরকারের এত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমি এত মন খুলে কোনোদিনও প্রশ্ন করতে পারিনি। সো এই ক্রেডিট গোজ টু অ্যাকচুয়ালি ইয়োর গভর্নমেন্ট। সো থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড ইয়োর পিপল। কিন্তু যে প্রশ্নটা আমাদের মধ্যে আছে যে আপনারা আসলে থাকবেন তো? হ্যাঁ, আমি যদি অন্যায় করি, আমি যদি চুরি চামারি করি, আমি আমার পাওয়ারের অ্যাবিউজ করি, তাহলে অবশ্যই এই প্রশ্নটা ওঠে যে আমি হয়তোবা পালিয়ে যাওয়ার একটা হব। আমি যাদের সাথে চলি, যেই অ্যাডভাইজারদেরকে চিনি, তারা আমি দেখেছি যে তারা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। তারা নির্মোহ ছিলেন, নির্লোভ ছিলেন। এখন বলতে পারেন যে সবাই একই রকমের রেজাল্ট আপনি হয়তো বা সবার কাছ থেকে পান নাই। অনেকে অনেক জোরে দৌড়ে দেখা গেল যে উনি সেই জায়গাটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারেন নাই। বাট আমি বলবো যে, এবং তারা খুব বড় প্যাট্রিয়ট। অনেকে আছেন যে যেই বেতনটা পাচ্ছেন তার 15 গুণ বেশি বেতন পেতেন, সেইটা ছেড়ে এসে এই বেতনে আসছেন। দেশের একটা দেশপ্রেমের মোহে দেশকে কিছু দিবে, আর এমন একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হয়েছিল। তো সেই লক্ষ্যে আমি বলতে পারি যে না, তারা দেশে থাকবেন। দেশের পরবর্তীতে আরও যদি কন্ট্রিবিউট করা যায় সেক্ষেত্রেও এগিয়ে আসবেন। আর আমরা গেলে আপনারা তো দেখবেন আমরা কি কাজ করেছি, আমরা অন্যায় করেছি কিনা, কারো বিরুদ্ধে কোনো যদি দুর্নীতি থাকে আপনারা রিপোর্ট করবেন, কেউ তো আপনাকে আটকাবে না। আপনি কি আবারও সাংবাদিকতা পেশায় ফিরে যাবেন? অবশ্যই, অবশ্যই। 25 তারিখে জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। অনেক কাঙ্ক্ষিত একটা ব্যাপার আমাদের জন্য। সিকিউরিটি একটা অনেক বড় একটা কনসার্ন। সব কিছু মিলিয়ে বাংলাদেশ কতটুকু প্রস্তুত আসলে? আমি বলবো যে ভালোই প্রস্তুত। আমাদের পলিটিক্সে এক ধরনের শূন্যতা তো ছিল। উনি হলো বাংলাদেশের লার্জেস্ট পার্টির উনি লিডার। উনি যদি না থাকেন এক ধরনের শূন্যতা তো থাকে। তা উনি আসলে একটা পলিটিক্সে এই শূন্যতাটা দূর হবে। উই ব্যাডলি নিড হিম। বাংলাদেশের এই কারেন্টটা, উই নিড এ ভেরি গুড ইলেকশন অ্যান্ড উই নিড অল দি বাংলাদেশি লিডার্স টু ইন স্ট্রং হেলথ, পুরো তাদের নিয়ে যাতে কন্ট্রিবিউট করতে পারেন। পলিটিক্যাল লিডারের কোনো আসলে বিকল্প নাই। সে মানুষের সাথে যেভাবে মিশে, হাজার হাজার লোকের সাথে সে মিশে, লাখ লাখ লোকের সাথে সে হাত মিলায়, সবার পালসটা সে জানে। তার যে জ্ঞান, হয়তোবা সে বুকিশ জ্ঞান তার নাই, অনেক ক্ষেত্রে থাকে না, তো তার মানুষকে চালানোর, মানুষকে জানার যে জ্ঞান, এটা তো আনম্যাচেবল, এটা তো ম্যাচ করা যায় না। এই জন্য পলিটিক্যাল লিডারেরকে সবাই ওয়ার্ল্ডে দেখবেন যে এত দেয়। ট্রাম্পের যারা আছেন, মানে মিনিস্টার আছেন, সেক্রেটারিজ আছেন, তারা হয়তো ট্রাম্পের 200 গুণ বেশি জানেন, কিন্তু ট্রাম্পের মতো তো লিডার তো তারা না, ঠিক না? ঠিক তেমনি যে কোনো পলিটিক্যাল লিডারের ক্ষেত্রে এটা আমাদের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা যাচ্ছি। তো উই নিড অল দি পলিটিক্যাল লিডার্স টু অ্যাক্ট ইন এ ওয়ে দ্যাট, মানে এই ট্রানজিশনটা যাতে। আওয়ামী লীগ দল হিসেবে ফেরা বা রাজনীতি করা, এই বিষয়ে আপনার অভিমত কি আসলে? এই বিষয়ে আমরা ক্লিয়ারলি বলেছি, এখন পর্যন্ত এখন কোনো স্কোপই নাই। মানে দল হিসেবে কি তাদের বিচার নিশ্চিত করা? বা বিচারটা আমি জানি না, বাট ইলেকশন করতে পারবে না সেটা। বিচারটা তো বিচারিক প্রক্রিয়ায় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা দেখবে বিচারটা কি, ওরা কি তাদেরকে পার্টিকে প্রসিকিউট করবে কি করবে না, বা এক্সিস্টিং কেসের মাধ্যমে পার্টিকে প্রসিকিউট করা যায় কি না, বিচারিক একটা প্রক্রিয়া। বাট আমাদের তরফ থেকে মানে গভর্নমেন্টের হচ্ছে যে আওয়ামী লীগ এর অ্যাক্টিভিটিস এখন ব্যান্ড হওয়ার কারণে তার ইলেকশন কমিশন তার যে পার্টি হিসেবে যে রেজিস্ট্রেশন যেটা ছিল সেটাও স্ক্র্যাপ করেছে। তো তার আসলে ইলেকশন করার কোনো সুযোগ নাই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর ব্যাপারে আপনি একটা পজিটিভ পালস দিয়েছিলেন আমাদেরকে, বিষয়টা আসলে কি? আমরা আশা করি যে পরিমাণ, যে ভয়ানক একটা যে খুন হয়েছে, যে হত্যাযজ্ঞ হয়েছে, তার যারা
খুব নাটের গুরু যদি বলেন এটার জন্য, এটাকে আসাদুজ্জামান খান সে ঢাকার কসাই। আমরা আশা করি যে তাকে একদিন না একদিন সে বাংলাদেশে এসে বিচারের সম্মুখীন হবে। মানে আমরা কি, মানে এটা যেহেতু তাকে আপনি ফোকাস করে বলেছেন, তার মানে আপনারা কি কোনো স্টেপ নিয়েছেন তাকে ফেরানোর ব্যাপারে? যে আমরা তো দুইজনকেই এক্সট্রাডিশন চাচ্ছি, হ্যাঁ, শেখ হাসিনাকেও চাচ্ছি, আসাদুজ্জামান খান কামালকে, দুজনেরই মৃত্যুদণ্ড হয়েছে। তো আমাদের আশা আসাদুজ্জামান খান কামাল একদিন না একদিন এক্সট্রাডাইটেড হবেন। অনেকেই বলছেন যে আওয়ামী লীগ বিএনপির উপর ভর করে ফিরে আসবে বাংলাদেশে, মোটা দাগে কথা, বা পপুলার অপিনিয়ন এটা। আপনার আসলে কি বলার আছে? আমি তেমন চান্স দেখি না। এটা তো মানুষের বিএনপির উপর বলেন আর কমিউনিস্ট পার্টির বলেন বা জামাতের বলেন, যাই বলেন, আসলে ইভেনচুয়ালি তো ইটস অল অ্যাবাউট পিপল তাকে অ্যাকসেপ্ট করবে কিনা, এটা তো মেন ইস্যু, ঠিক না? এখন যেই পরিমাণ কিলিং করেছে, যে পরিমাণ হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, গুম করেছে, খুন করেছে, এক্সট্রা জুডিশিয়াল মার্ডার করেছে, চুরি করেছে, লুটপাট করেছে, মানুষকে বিচারের পেতে দেয়নি, বিএনপির 60 লক্ষ লোককে কেস দিয়েছে, জামাতের দিয়েছে, নি ক্যাপিং একটা বড়, আপনি হিউম্যান রাইটস ওয়াচের একটা বড় রিপোর্ট আছে, নি ক্যাপিং কি হতো, পুলিশ ধরে এনে নিতে, মানে এই যে হাঁটুতে গুলি করতো, হাঁটুটা নি ক্যাপিং করে দিত। খুব সুন্দর, আপনি রিপোর্টটা পড়েন, খুব সুন্দর, না খুব মর্মান্তিক রিপোর্ট, এগুলো করেছে। তো এখন এই মেমোরিগুলো তো শুধুমাত্র মানে একটা এই মেমোরিগুলো পুরো সারা বাংলাদেশ জুড়ে। এই মেমোরি কি শুধু এই জায়গায় আছে যে না খুনগুলো হয়েছে সব কারণ বাজারের সামনে বা শাহবাগের সামনে বা মিরপুরে বা রামপুরায়? কিন্তু তারা তো তাদের যেই ইজম বা তাদের যেই ব্যাপার, সেইখান থেকে কিন্তু তারা বারবারই বলছে দ্যাট ওয়াজ মেটিকুলাস ডিজাইন, তাদের মতো করে তারা তাদের একটা বক্তব্য রাখার চেষ্টা করছে, এবং এটা একটা ইম্প্যাক্টও আছে। আপনি একটুই বলছিলেন যে ওপার বাংলা থেকে ওনার যে অডিও কলগুলো এখানে ভাইরাল হয়, সেগুলোর ইম্প্যাক্ট আমাদের দেশে তৈরি হচ্ছে। তো আপনার কি মনে হয় না যে অদূর ভবিষ্যতে তারা মোটামুটি এটা ভুলিয়ে দিতে পারবে যে কি হয়েছিল? না, এত লার্জ স্কেল কিলিংয়ে হয় না। আর এই কিলিংটা এমন যদি হতো যে ধরেন 1971-এর কিলিং আমরা কয়টা ভিডিওতে দেখেছি, এটা তো এমন একটা কিলিং হয়েছে যেটার অন্তত 5 মিলিয়ন ভিডিও আছে। এগুলো কি সরকার সংরক্ষণ করেছে? সরকার কিছু প্রাইভেট লেভেলে সংরক্ষণ হচ্ছে, মিউজিয়াম রিলেটেড হচ্ছে। আপনার নাই, আপনার হাতে দেখবেন অনেকগুলো ভিডিও আছে, আমার আছে, সবার আছে। আপনার আশেপাশে এমন কোনো লোক নাই যে অ্যাফেক্টেড হয়নি, এমন কোনো ক্যাম্পাস নাই, সেটা একটা মেডিকেল কলেজ হোক, পলিটেকনিক ইনস্টিটিউট হোক, একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক, একটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, একটা প্রাইভেট কলেজ হোক, বা একটা ইভেন কিছু কিছু ক্ষেত্রে একটা বিদ্যালয় হোক, সবারই তো মেমোরি। এগ্রিড, আপনি যেটা বলছেন সেটাতে আমি একমত। কিন্তু যেহেতু আপনাদের হাতে সময় আর হাতে গুণে সর্বোচ্চ 2 মাস, আমি যদি ভুল না বলে থাকি, 53 দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা ছিল আমরা যেটা মনে করেছি এই সরকারে, সেটা হচ্ছে যেই কিলিংটা হয়েছে সেটার ডকুমেন্টসগুলোকে খুব ভালো করে সংরক্ষণ করে যাওয়া, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা একটা খুব বড় একটা ডকুমেন্ট বা প্রমাণ হিসেবে থাকে। সে কাজটা কি আপনারা করতে পারেন? আমরা গেজেটেড করেছি না, যে কোন লোকগুলো মারা গিয়েছে তাদের প্রোফাইলগুলো করা হয়েছে। আমরা কতদিন আগে ইন্টারেস্টিং একটা তথ্য দিয়েছি যে সবচেয়ে বেশি মারা গেছে আসলে শ্রমজীবী। আমরা মনে করি, অনেকে ভাবছেন যে স্টুডেন্ট বেশি মারা গেছে, তা না, শ্রমজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী। হ্যাঁ, ইন্টারেস্টিং এটা, মানে এটা এমন কোনো সেগমেন্ট অফ দ্য সোসাইটি নাই যে অ্যাফেক্টেড হয়নি। তো সেই জন্য আসলে আওয়ামী লীগ, এটা হচ্ছিল আওয়ামী লীগ একটা হাই স্টেক গ্যাম্বলিং করেছিল, যে আমি প্রচুর লোককে মারবো, মেরে যদি আমি টিকে যাই তো অ্যানাদার 20 ইয়ার্স আমার কোনো বিষয় না, বিকজ পুরো সোসাইটি তখন সাইলেন্ট হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, মানে সেই এত কিলিং দেখে সে নাম হয়ে যাবে। আছে না অনেকে বড় সামনে কিলিং দেখলে একদম আর কথাই বলতে পারে না, এসে এই একটা গেম খেলতে গিয়েছিল। বাংলার ইতিহাসে তো এরকম কখনো হয় নাই, কেউই পারে নাই। এটা আমরা বাংলার জন্মর ইতিহাস যদি কেউ পড়ে, সেই লক্ষণ সেনের আমল থেকে শুরু করে এই ইতিহাস কিন্তু বাংলার নাই। বাংলা বা বাংলাদেশ তো তখন ছিল না, নাই, ওইটাই। এবং ওই যে এটা একটা তো আইকনিক কথা, যে স্যার একটারে মারে একটাই মরে, বাকিগুলি যায় না, বাকিগুলো তো সারা বাংলাদেশে আছে।
ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শফিক ভাই, আমার খুব ভালো লেগেছে আপনার সঙ্গে কথা বলে। আপনি খুব বোল্ডলি সমসাময়িক বিষয়গুলো ফেস করেছেন এবং আমরা অনেক বেশি কৃতজ্ঞ বর্তমান সরকারের কাছে। আমরা চাইবো যে আগামীতে যারাই আসুক তারা বাংলাদেশের মানুষের পালস বুঝে দেশটাকে পরিচালনা করুক এবং এই ধরনের যেই মব বা যেটাই বলি না কেন আমরা, যেটা হচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে অনেকেই বলছেন, এগুলো থেকে যেন আমরা খুব দ্রুত বের হয়ে আসতে পারি। না, আমার এখানে ফাইনাল, আমি যদি আমার কিছু কমেন্ট করতে দেন, আমার মনে হয় যে আমরা অনেক কিছু সরকারের উপর ছেড়ে দেই, এটা ঠিক না। সরকারের অনেক লিমিটেশন আছে। সরকারও তো কিছু গ্রুপ অফ পিপলকে নিয়েই তো সরকার, তারা কালেকটিভ যে ডিসিশনগুলো দেয়, যে করে। সোসাইটি হিসাবে কিছু কিছু বিষয়ে উই নিড সোশ্যাল লিডার্স। অনেস্টলি অনেক ইস্যু, অনেক আমাদের মাইনরিটি ভাই বোনরা প্রোটেক্টেড ফিল করেন না, ভ্যালিড রিজন আছে তার। এই যে দীপু, যে এই কাজটা, এইটা হলো ভয়ানক বিষয়। এই যে এই সময়গুলোতে অনেক একটা এই যে সোশ্যাল লিডাররা যারা এমব্রেসিং করাটা, এইগুলো তো লাগে। একটা সোসাইটি শুধুমাত্র সরকার কিছু রুলস করে দিল, কিছু ওইটা পার্লামেন্টে যে ল হলো তার দিয়ে ওইটা একটা রেগুলেটেড ওয়েতে ওইটা হয় না। একটা সত্যিকার অর্থে মোরাল লিডার লাগে, কমফোর্ট জোনের বাইরে যে অনেক এমব্রেস করেন। এই জিনিসগুলো আমাদের অনেক দিন ধরে অভাব। আশা করছি খুব শীঘ্রই ফিরে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। অনেক শুভকামনা থাকছে আপনার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আগাম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।